সুধীবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম কারা শৃঙ্খল ভেঙে লন্ডনে বঙ্গবন্ধু বিশ্বের মুখোমুখি ইতিহাসের মহানায়ক। স্মৃতিচারণ করবেন তৎকালীন বাংলাদেশ মিশনের তরুণ কূটনীতিক এবং পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব মহিউদ্দিন আহমদ। বাংলাদেশে পাকিস্তান সামরিক সরকার কর্তৃক গণহত্যা শুরু হলে এর প্রতিবাদে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে প্রত্যক্ষভাবে কাজ করার উদ্দেশ্যে তিনি প্রত্যয়ী হন। এই লক্ষ্যে 1 আগস্ট 1971 ট্রাফলগার স্কোয়ারে বাংলাদেশ পরিচালিত গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় কূটনীতিবিদদের চাকুরি হতে ইস্তফা দেন। উপস্থিত প্রায় 20,000 স্বাধীনতাকামী বাঙালি জনসাধারণ জয় বাংলা ধ্বনির মাধ্যমে তাকে সম্বর্ধনা জানান। সমগ্র ইউরোপে পাকিস্তান দূতাবাসগুলো থেকে পদত্যাগকারী তিনিই প্রথম বাঙালি কূটনীতিবিদ। এরপর তিনি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সহযোগী হিসেবে 27 আগস্ট 1971 লন্ডনে বাংলাদেশ মিশন প্রতিষ্ঠায় নিবিষ্ট মনে কাজ করেন। পাকিস্তানি কারাগার হতে মুক্ত বঙ্গবন্ধু 8 জানুয়ারি 1972 যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান, তরুণ ও উদ্যমী মহিউদ্দিন আহমদ সহ অন্যান্য সহকর্মীরা তাকে সম্বর্ধনা জানান। তারা বঙ্গবন্ধুকে ক্লারিস হোটেলে নিয়ে যান, যেখানে তিনি মুখোমুখি হন বিশ্ব দরবারের। সেই ঐতিহাসিক দিনের এবং ঘটনার স্মৃতিচারণ করবেন ইতিহাসের সাক্ষী মহিউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ জাদুঘরের সকলকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই দিনে আমাকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু স্মৃতিচারণ করার সুযোগ দেওয়ার জন্যে। দিনটি আমার জন্য খুব ইমোশনাল। 1972 সালের 8 জানুয়ারি ভোরে, তখন কত 4টা কি 5টা বাজবে, আমি একটা টেলিফোন পেলাম। তো টেলিফোনটা আমি ধরলাম। তখন টেলিফোনটাও কিন্তু লন্ডনেও কিন্তু আমার নিজের টেলিফোন ছিল না। উপরের তলে আমার বাড়িওয়ালা থাকতেন, নিচের তলায় আমি ছোট্ট ঘরে। আমার 4 মাসের মেয়ে তখন। আগস্ট মাসে আমি চাকরি ছেড়ে দেওয়ার 3 সপ্তাহ পরে তার জন্ম। এখন সে লন্ডনে থাকে, অরু ডাকনাম। টেলিফোনটা কিন্তু ওই মাঝামাঝি জায়গায়, সেই উপরে ওঠার দোতলায় যাওয়ার মাঝামাঝি জায়গায়, সেখানে টেলিফোন বাজছে। আমি ভাবছি বোধহয় এটা উপরে বাড়িওয়ালার টেলিফোন বাজছে, আর তিনি ভাবছেন আমার টেলিফোন বাজছে। তো এই একটা কনফিউশনে বেশ কিছুক্ষণ টেলিফোন বাজার পর যখন উপর থেকে বাড়িওয়ালার নামছেন না, তখন আমি গিয়ে টেলিফোন ধরলাম। অপর প্রান্ত থেকে বলছেন রেজাউল করিম সাহেব নামে সাবেক পাকিস্তান ফরেন সার্ভিসের এক কর্মকর্তা। উনি 1959 সালের কর্মকর্তা ছিলেন পাকিস্তান ফরেন সার্ভিসে। তিনি লন্ডনে তখন পাকিস্তান হাই কমিশনে আমার 2 পদ উপরে দায়িত্বরত ছিলেন। বাঙালি, কুষ্টিয়া বাড়ি। তিনি বলছেন, মহিউদ্দিন, বঙ্গবন্ধু লন্ডনে এসে নামছেন কিছুক্ষণের মধ্যেই। আমি লন্ডন যাচ্ছি, আমি হিথ্রো এয়ারপোর্টে যাচ্ছি, তুমি এসো। তো আমরা এই খবরটির জন্য কিন্তু অপেক্ষা করছিলাম। কেন অপেক্ষা করছিলাম এটা আপনাদের সকলেরই জানা, তবুও আমি বলি একবার যে বিজয় দিবস অর্জিত হয়েছে 16 ডিসেম্বর, কিন্তু বঙ্গবন্ধুকে ছাড়া তো আমাদের বিজয় অসম্পূর্ণ। সেই সম্পূর্ণতা ফিরিয়ে আনার জন্য, ফিরে পাওয়ার জন্য আমাদের তো বঙ্গবন্ধুকে দরকার। বঙ্গবন্ধুকে ছাড়া তো আমরা এই বিজয়
উদযাপন করতে পারি না, যার নামে 9 মাসে তার অনুপস্থিতিতে এত বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন, 1 কোটি লোক গৃহহীন হয়ে ভারতে প্রতিবেশী রাজ্যগুলোতে আশ্রয় নিয়েছেন। সে এক মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই খবরটার আমরা প্রত্যাশা করেছিলাম, তার কারণ বাংলাদেশের বিজয় অর্জিত হওয়ার পর সারা দুনিয়াতেও কিন্তু একটা আন্দোলনের মতো জনমত সৃষ্টি হয়েছিল যে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছেড়ে দিতে হবে, এবং মিসেস ইন্দিরা গান্ধী বিশেষভাবে এটাকে তার একটা ফরেন পলিসির উদ্দেশ্য হিসাবে গ্রহণ করলেন যে বঙ্গবন্ধু রিলিজ করিয়ে আনতে হবে, আর 1 কোটি যে শরণার্থী আছেন তাদেরকে তাদের দেশে ফিরে আসতে সাহায্য করতে হবে। তো অনেকেই আমার সাথে তখন লন্ডনে আমরা এটা নিয়ে আলোচনা করতাম, বঙ্গবন্ধু মুক্তি পাবেন, জুলফিকার আলী ভুট্টো ওই ধরনের কথাবার্তা বলছেন, খুব সুনিশ্চিতভাবে না হলেও একটু আকার ইঙ্গিতে বলছেন যে তিনি বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে চান। তবে বঙ্গবন্ধুর সাথে তিনি একটি আলোচনায় বাংলাদেশ এবং পাকিস্তানের যে অংশ তখনও থেকে গেল সে অংশের সাথে কোনো একটা কনফেডারেশন করা যায় কি না সেটা নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে বলে আমরা লন্ডনে আকার ইঙ্গিতে বুঝতে পারছিলাম। তো আমি তরুণ, নিজেকে আমি ছোকরা হিসেবে তখন বর্ণনা করতাম, 26-27 বছর বয়স। আমি আবার ফিরে আসি, রেজাউল করিম সাহেব যখন আমাকে খবর দিলেন যে বঙ্গবন্ধু আসছেন, আমি এয়ারপোর্টে যাচ্ছি, তুমি এসো। তো আমি সাথে আমার পাশে আরেকজন থাকতেন, মহিউদ্দিন আহমদ জাগিরদার। তিনি পাকিস্তান হাই কমিশন, নাইজেরিয়ার লাওস তখন রাজধানী, এখন নতুন রাজধানী আবুজা বোধ হয়, লাওসে পাকিস্তান হাই কমিশনের 3rd সেক্রেটারি ছিলেন। তিনিও এসে কয়েক মাস আগে আমাদের সাথে যোগ দিলেন লন্ডনে, মুক্তিযুদ্ধের পক্ষে আনুগত্য ঘোষণা করে। আপনাদের এই প্রসঙ্গে জানা দরকার যে তখন মুজিবনগর সরকার একটা সিদ্ধান্ত, আমাদের সকল বাঙালি কূটনীতিবিদ যারা বিদেশে পাকিস্তান দূতাবাসগুলোতে কাজ করছিলাম বা যারা স্টাফ, সকলকে এই মর্মে নির্দেশ পাঠালেন যে তোমরা চাকরি ছেড়ে দিবে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে, তোমরা বাঙালি, এটা আমরা তোমাদের কাছ থেকে আশা করি। তোমরা যদি চাও সরাসরি মুজিবনগরে এসে যেতে পারো, অথবা স্থানীয় ভারতীয় হাই কমিশন বা দূতাবাসের সাথে যোগাযোগ করে লন্ডনে যোগ দিতে পারো। তো জাগিরদার সাহেব ওইরকমভাবে লাওসে ইন্ডিয়ান হাই কমিশনের সাহায্যে তাঁর 3 ছেলে মেয়ে আর তারা 2-5 জন লন্ডনে আসলেন। থাকতেন আমার পাশের বাসায়, একটু দূরে, 2-3 রাস্তা পরে, বালহাম নামে একটা জায়গা। তো রেজাউল করিম সাহেবের টেলিফোন পেয়ে আমি ওনার বাসায় গেলাম, বললাম যে জাগিরদার সাহেব, আমি এয়ারপোর্টে যাচ্ছি, বঙ্গবন্ধু আসছেন, আপনি কি যাবেন নাকি? তো উনি বললেন আমাকে 5টা মিনিট সময় দেন, ওই কাপড় বদলিয়ে। তো আমরা 2 জন এয়ারপোর্টে গেলাম, হিথ্রো এয়ারপোর্ট। আমাদের 2 জনের মধ্যে কোনো কথাবার্তা নাই, কিন্তু আমি গাড়ি চালাচ্ছি, আমার নিজের পার্সোনাল গাড়ি। চুপচাপ আমরা 45 মিনিট পরে হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছলাম। ওখানে একটা ভিভিআইপি স্যুট ছিল, আলকক অ্যান্ড ব্রাউন সিট, এখন নেই আমি শুনলাম। তো ওখানে গেছি, বঙ্গবন্ধুকে দেখে আমি কেঁদে ফেলেছিলাম। এখানে এতটুকু অতিরঞ্জন নেই, কিন্তু
কেন কাঁদলাম? এই মানুষটা যেন নিরাপদ থাকেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য নিরাপদে ফিরে আসতে পারেন, সেই জন্য মুসলমান পুরুষ মহিলা নফল নামাজ পড়েছেন, নফল রোজা রেখেছেন। হিন্দুরা উপবাস করেছেন, খ্রিস্টান বৌদ্ধরা তাদের ধর্ম মতে প্রার্থনা করেছেন। সেই মানুষটা আমার সামনে। আমি কেঁদে ফেলেছিলাম সেদিন। তো বঙ্গবন্ধু তার স্বভাব সুলভ আচরণ দিয়ে, আমি ছোট মানুষ বলছি একটু আগে, ছোকরা, ওখানে একটা ছবি আছে প্রেস কনফারেন্সে দেখবেন, বঙ্গবন্ধুর পেছনে আমি দাঁড়ানো। আমাকে বুকে টেনে নিলেন, টেনে নিয়ে আমার মাথার চুলে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে আমাকে আদর করতে থাকলেন 3-4 সেকেন্ড। তারপর বললেন, ভয় নেই, আমি এসে গেছি। সেই প্রথম তিনি এই ধরনের সরাসরি যে উচ্চারণটা করলেন, তাতে আমি আসলেই সেদিন সাহস পেয়েছিলাম। সেখানে আমাদেরকে বেশিক্ষণ থাকতে হলো না, কারণ ওই যে ব্রিটিশ ফরেন মিনিস্ট্রির কর্মকর্তা ইয়ান সাদারল্যান্ড, রেজাউল করিম সাহেবকে যে খবরটা তিনি দিয়েছিলেন, সেই ইয়ান সাদারল্যান্ড তখন ব্রিটিশ ফরেন মিনিস্ট্রির দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান ছিলেন। পরে তিনি ব্রিটিশ অ্যাম্বাসাডার মস্কোতে দায়িত্ব পালন করেছেন। তো সাদারল্যান্ড এসে রেজাউল করিম সাহেব এবং আমিও তখন পাশে বললেন যে তোমাদের প্রেসিডেন্ট, তখন কিন্তু বঙ্গবন্ধু প্রেসিডেন্ট, তার জন্য আমরা খুব উচ্চ শ্রেণীর গাড়ি, যেটাকে রোলস রয়েস বলা হয়, তো সেটা তো শহর থেকে আসতে সময় লাগবে। তোমরা চাইলে এখানে অপেক্ষা করতে পারো, অথবা তোমাদের দুটো গাড়ি তো আছেই, রেজাউল করিম সাহেবের গাড়ি আছে আর আমার গাড়ি আছে, তোমরা এই বঙ্গবন্ধুকে নিয়ে ক্ল্যারিজ হোটেলে চলে যেতে পারো। আমার কথা হয়েছে ওদের সাথে, ওখানে গেলেই সব ব্যবস্থা তোমরা ওখানে দেখতে পাবে। তো বঙ্গবন্ধুকে যখন এই কথাটা বলা হলো, বলতো ঠিক আছে চলো, এখানে বসে যেয়ে কী করব। তো বঙ্গবন্ধু উঠলেন রেজাউল করিম সাহেবের গাড়িতে, মনে আছে এখনও, ফোর্ট কর্টিনা। রেজাউল করিম সাহেব গাড়ি চালাচ্ছেন, বাম পাশের সিটে বঙ্গবন্ধু, আর পেছনে, এতক্ষণ বলতে ভুলে গেছি, ডক্টর কামাল হোসেন, তাঁর স্ত্রী এবং 2 বাচ্চা। এ সারা হোসেন তখন কোলে, 50 বছর আগের কথা তো প্রায়। আর আমার গাড়িতে তাদের লাগেজ একটা দুটো ছোটোখাটো সুটকেস ছিল। এগুলো নিয়ে আমরা ক্ল্যারিজ হোটেলে আসলাম। ওইভাবে ক্ল্যারিজ হোটেলে আসার পর দেখি যে হ্যাঁ সব ব্যবস্থা। তো হোটেলে যাওয়ার পরে একটা সুইট দেওয়া হলো দোতলায়, 11টা কামরা ওই সুইটের মধ্যে। তো বঙ্গবন্ধু এক কামরায় থাকেন, আর একটা দুটো কামরা নিয়ে ডক্টর কামাল হোসেন, তাঁর স্ত্রী ইত্যাদি ইত্যাদি এরা থাকেন। আমরা 2-3টা কামরায় মানুষজন আসা শুরু করেছে। তখন প্রথম বোধহয় দেখা করতে গেলেন তার সাথে বিচারপতি আবু সাইদ চৌধুরী স্ত্রী খুরশিদা হক, মারা গেছেন জানেন বোধহয় বছর কয়েক আগে। তখন খালেদ, বড়টার নাম তো কায়সার, পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খালেদ, তারপরে আর শিরিন মেয়ে একমাত্র। এদের সকলেই ছিল নাকি 2জন ছিল, আমার ঠিক মনে নেই, কিন্তু বেগম সাহেব গেলেন। তো এখানে আবার জিজ্ঞাসা বলতে হয় আপনাদেরকে, আবু সাইদ চৌধুরী কিন্তু তখন লন্ডনে নেই।
আবু সাইদ চৌধুরী 1972 সালের জানুয়ারি মাসের 5 তারিখে দেশে ফিরে আসেন, কারণ তার বাড়ি পুড়িয়ে দিয়েছিল। আরও কারণে এখানে আরেকটু বলা দরকার যে বঙ্গবন্ধু তো লন্ডনে আসলেন, কিন্তু আমি ভাবছিলাম যে বঙ্গবন্ধু লন্ডনেই আসবে। আমি তখন কিন্তু ছোকরা কূটনীতিবিদ নিজেকে ভাবে। তারপরেও আমার মনে হলো কারণ কতগুলো, আপনি ওই এক্সক্লুশন বাদ দিয়ে যদি বিবেচনা করেন, ভুট্টো নিশ্চয়ই তাকে ভারতে পাঠাবে না, ভুট্টো নিশ্চয়ই তাকে বাংলাদেশে পাঠাবেন না। ভুট্টো চেয়েছিলেন তাকে তেহরান পাঠাতে, কিন্তু বঙ্গবন্ধু ঠিকই বুঝেছিলেন যে তেহরানে গেলে ওই ইরানের সম্রাট রেজা শাহ পাহলভি তার উপর জোর খাটাবে, হয়তো বঙ্গবন্ধুকে বলবে যে তোমরা যাই হোক বিজয় অর্জন করেছো ঠিকই, কিন্তু দুই দেশ এখনও মুসলমান দেশ ইত্যাদি ইত্যাদি, কোনো না কোনোভাবে একত্রে থাকার চেষ্টা করো। তো বঙ্গবন্ধু এটা আঁচ করতে পেরে বললেন না, আমি কোথাও যাব না, ওই সমস্ত আমাকে লন্ডন পাঠিয়ে দাও। তখন লন্ডনের পক্ষে একটা কারণ হলো যে অনেক লোক আছে, আর আগের বছর অক্টোবর 69 সালে আমি লন্ডন গেলাম, তার একদিন কি 2 দিন পরে বা আগে বঙ্গবন্ধু লন্ডন গিয়েছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হওয়ার পর লন্ডন গেলেন। তো বঙ্গবন্ধু তো লোকজনকে নিয়ে থাকতে সব সময় তার জীবনে ভালোবেসেছেন, লোকজন দেখলে তার আগ্রহ বেড়ে যায়। তো তখনও তাই ঘটেছিল। আগের বছর যে লন্ডনে গেলেন, অক্সফোর্ড স্ট্রিটের একটা হোটেল উঠলেন, তো তখন বঙ্গবন্ধু ইয়ান সাদারল্যান্ডকে এয়ারপোর্টে বলেছেন, তোমরা এত বড় বড় হোটেলে আমাকে কেন নিচ্ছ? ওই অক্সফোর্ড স্ট্রিটে যে আমি আগে যেরকম হোটেল টোটেল ছিলাম, আমার লোকজন আসতো দেখা করতো, ওই ধরনের হোটেল টোটেলের ব্যবস্থা করা যায় না। তখন ইয়ান সাদারল্যান্ড বলেছেন, ওই সমস্ত হোটেলে আপনার নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, আপনি এখন প্রেসিডেন্ট। তো সেই হিসাবে তিনি ক্ল্যারিস হোটেলে উঠলেন। বিচারপতি আবু সাইদ চৌধুরীর স্ত্রী পুত্রকন্যারা গিয়ে ওনার সাথে প্রথম দেখা করলেন। তারপরে খুব আমোদের ব্যাপার, ডক্টর ওসমান গনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালের ভাইস চ্যান্সেলর, NSF-এর পৃষ্ঠপোষক এবং মোনেম খান নামের সেই বিখ্যাত বা কুখ্যাত গভর্নর, তার একই জেলা কিশোরগঞ্জের অধিবাসী। তো এই যে ওসমান গনি আসলেন, ওসমান গনির জামানা NSF, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন নামের একটা ছাত্র সংগঠন ছিল। সেই ছাত্র সংগঠন সেই জমানায় যে ত্রাসে রাজত্ব করেছিল, ওই সময়কার মানুষ না হলে আপনারা বুঝতে পারবেন না। আমার ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন ডক্টর আবু মাহমুদ। তিনি হাইকোর্টে একটা মামলা করেছিলেন, তাকে ডিঙ্গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে আর একজন শিক্ষক ডক্টর ক্যাটি হোসেন, বাড়ি কিশোরগঞ্জ, ডিঙ্গিয়ে উপরে উঠে গেলেন। এর প্রতিবাদে তিনি মামলা করলেন হাইকোর্টে। মামলা তিনি জিতে গেলেন কেন? সেই জন্য তিনি যখন হাইকোর্ট থেকে ফিরে ব্রিটিশ কাউন্সিলের পেছনে তার বাসায় আসলেন, তাকে ধরে সেখানে হকি স্টিক দিয়ে মেরে রক্তাক্ত করে দিল 1966 সালের 15ই ফেব্রুয়ারি। এইরকম ত্রাস। তো সেই ডক্টর ওসমান গনিকে পুরস্কার হিসাবে আইয়ুব খান বা ইয়াহিয়া খান কেউ একজন তানজানিয়াতে হাই কমিশনার করে পাঠিয়েছিল। তো বাংলাদেশের বিজয় অর্জনের পরে অনেকেই বাংলাদেশের পক্ষে আনুগত্য প্রকাশ করে চাকরি ছেড়ে দিলেন। ওসমান গনি তাদের একজন। তিনি লন্ডন হয়ে বাংলাদেশে ফিরে আসবেন,
তিনি গিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেলেন। তো বঙ্গবন্ধু ভদ্রলোক মানুষ, সারাটা জীবন তিনি তার শিক্ষকদেরকে শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন। ওসমান গনিও গেছেন, উনি খুব ভালো করে সম্মান দেখিয়ে কথাবার্তা কিছুক্ষণ বললেন, তারপর তিনি বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ডক্টর মোশাররফ হোসেন, বিএনপির নেতা, উঠে এসে আমাকে বললেন, মহিউদ্দিন ভাই এক ঘটনা ঘটে গেছে। বলে, কী ঘটনা? বলে যে আমি নিচে থেকে উপর উঠে আসতেছি, দেখি যে ডক্টর ওসমান গনিকে একদল লোক দৌড়িয়ে ধরে মাটিতে ফেলে কিছু মারধর করেছে। তো বঙ্গবন্ধু তাকে ছেড়ে দিয়েছেন ঠিক হয়ে, কিন্তু সাধারণ মানুষ তাকে ছাড়েনি। এরপরে যে তৎপরতা, যতই একটা জানাজানি হয়ে যাচ্ছে, ততই মানুষজনের আনাগোনা। সবাইকে তো আবার ব্রিটিশ পুলিশ দোতলায় উঠতে দিচ্ছে না, তারা নিচে জড়ো হচ্ছেন ফুটপাতে। হোটেলটা ঠিক একটা রাস্তার উপরে, তারপরে ফুটপাত, তারপরে রাস্তা, ওই পাশে আবার ফুটপাত, ক্লারিজেস ওঠা। তো লোকজন বেড়ে যাচ্ছে দেখে তো মেট্রোপলিটন পুলিশের ওই যারা দায়িত্ব পেয়ে আসলেন, বঙ্গবন্ধু আসছেন দেখে, তারা সবাইকে তো উঠতে দেয় না। তো তারা নিচে জমায়েত হয়ে থাকলো। তাদেরকে আবার সামাল দেওয়ার জন্য দেখি যে অশ্বারোহী পুলিশও ইতিমধ্যে 5-7টা এসে গেছে। তবে তারা কোনো রকমের বাড়াবাড়ি করে নেই। আমাদের লোকজন ওই হঠাৎ কিছুক্ষণ পরে জয় বাংলা স্লোগান দিয়ে নিচে থেকে, বঙ্গবন্ধু ওই জয় বাংলা স্লোগান শুনে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তিনি দৌড়ে গিয়ে ব্যালকনিতে জয় বাংলা ওদের সাথে যোগ দেন। নিচের তলা থেকে জয় বাংলা স্লোগান, ফুটপাত থেকে, আর উপরতলার ব্যালকনি থেকে জয় বাংলা স্লোগান বঙ্গবন্ধুর। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশরা এসে আমাদেরকে বলে যে এই যে তোমাদের বঙ্গবন্ধু যে জয় বাংলা শুনে ব্যালকনিতে ছুটে যান, ওটা তো আমাদের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। নিচে থেকে যদি কেউ কিছু একটা করে ফেলে, তখন কিন্তু খুব উত্তেজনাকর মুহূর্ত। 16 ডিসেম্বর পাকিস্তান সেনা বাহিনী রেস করছে, আত্মসমর্পণ করেছে, আর 8 জানুয়ারি কয়দিনের ডিফারেন্স। তো তখনও কিন্তু যে বঙ্গবন্ধুর ক্ষতি করতে পারে এমন লোক থাকবে না তা নয়। তো এদের মধ্যে অনেকগুলো স্মৃতি, ছোট বড় অনেক। ডেভিড ফ্রস্ট আসলেন। আপনারা সবাই ডেভিড ফ্রস্টের নাম হয়তো শুনে থাকবেন, বিশ্ববিখ্যাত একজন সাংবাদিক। ডেভিড ফ্রস্ট এসে বঙ্গবন্ধুকে বললেন যে আমি তোমার একটা সাক্ষাৎকার নিতে চাই। তো বঙ্গবন্ধু বলে যে আমি তো তোমার চিনি। তুমি আমাকে কীভাবে চিনি? বলে যে ওই পিটিভি, পাকিস্তান টেলিভিশনে সেই জমানায় 60 দশকের প্রথম দিকে ফ্রস্ট রিপোর্ট নামের একটা অনুষ্ঠান ছিল, সমসাময়িক বিষয় নিয়ে। ডেভিড ফ্রস্ট, পরে স্যার ডেভিড ফ্রস্ট, অনুষ্ঠান করতেন, বঙ্গবন্ধু এটা দেখতেন। তখন বঙ্গবন্ধু ডেভিড ফ্রস্টকে বললেন যে তোমার অনুষ্ঠান তো দেখে আমি তোমার ভক্ত হয়ে গেছি, কিন্তু তুমি যে আমার সাক্ষাৎকার নিতে চাইছো, এত লোক আমাকে ঘিরে রেখেছে, এখানে তো আর সাক্ষাৎ দেওয়ার উপায় নেই। তুমি বাংলাদেশে এসো আমার মেহমান হিসাবে, আসলে আমি তোমাকে যত সময় চাও দিতে পারবো। তো ফ্রস্ট ভাবলেন ঠিক হচ্ছে কথা, এখানে এত মানুষের মাঝখানে তো আর সাক্ষাৎকার দেওয়া যাবে না। এবং আপনারা হয়তো মনে আছে সেই ডেভিড ফ্রস্টের রিপোর্টটা মাঝে মাঝে এখনও দেখা যায়। তো এখানে এরপরে আমি যাচ্ছি ওই প্রেস কনফারেন্স। এই যে প্রেস কনফারেন্সটা দেখতে পাচ্ছেন, এটা বিকালে 1টা কি 2টার দিকে, 1:30টার দিকে খুব সম্ভব। ওই বঙ্গবন্ধু ঠিক পেছনে আমি, ছোকরা মহিউদ্দিন, আর ওই বঙ্গবন্ধুর বাম পাশে রেজাউল করিম সাহেব, যিনি মারা গেছেন,
বলি, বঙ্গবন্ধুর ডান পাশে তার নাম হলো মহিউদ্দিন আহমেদ চৌধুরী। সে আমাদের প্রেস সাইটটা দেখতো, সে ওই মাটিতে বসে বঙ্গবন্ধুর প্রেস কনফারেন্সটা রেকর্ড করছে টেপ রেকর্ডারে। তার পেছনে আমি, ওই মহিউদ্দিন চৌধুরীর ঘাড়ে আমার হাত, পেছনে আরেকজন শামসুল আলম আমার বাম পাশে, তার বাম পাশে ওয়ালি আশরাফ। ভারত বাংলাদেশের বাইরে প্রথম যে সাপ্তাহিক পত্রিকাটা প্রকাশিত হয় লন্ডন থেকে, জনমত, তার এডিটর। এই প্রেস কনফারেন্সটার গুরুত্ব এখানেই যে 9 মাস পর দুনিয়ার মানুষ বঙ্গবন্ধুকে এই প্রথম দেখছে, এই প্রথম তিনি সারা দুনিয়ার মানুষের কাছে, যারা এতদিন, প্রথম তো আমরা অনেকেই সন্দেহ করেছি বঙ্গবন্ধু আছেন কি নেই, বেঁচে আছেন কি নেই, কেমন আছেন, কোথায় আছেন, কোনো তথ্যই তো আমরা পাচ্ছিলাম না। আমরা না, শুধু দুনিয়াতে অনেক সরকার প্রধান বা অন্যভাবে যারা নেতৃত্ব বিভিন্ন সেক্টরে, যেমন ট্রেড ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বিভিন্নভাবে কিন্তু আমরা তখন দুনিয়ার বড় বড় সংস্থা থেকে সাহায্য পেয়েছি, সমর্থন পেয়েছিলাম। তারা সবাই বঙ্গবন্ধুকে জীবিত এবং কথা বলতে দেখছে। এখানে বঙ্গবন্ধুর যে একটা বড় কূটনৈতিক প্রজ্ঞা, সেটার পরিচয় আমরা পেলাম কি? উনি প্রথমে এই প্রেস কনফারেন্সে প্রায় 100 মতো সাংবাদিক উপস্থিত ছিলেন। সেদিন ওই ক্ল্যারিজ হোটেলের নিচের বল রুমে এই প্রেস কনফারেন্সটা হয়। সেখানে তিনি প্রথমে একটা লিখিত স্টেটমেন্ট পড়েছিলেন, অল্প মিনিট 5 এটার খসড়া, যে রিটেন স্টেটমেন্টটা দিলেন, খসড়াটা রেজাউল করিম সাহেব এবং আমি বসে, রেজাউল করিম সাহেবই মূলত, আমি ছোটোখাটো একজন কূটনীতিবিদ, পাশে ছিলাম। ডক্টর কামাল হোসেনকে দেখানো হলো, উনিও অ্যাপ্রুভ করলেন। বঙ্গবন্ধুকে দেওয়া হলো যে আপনি এটা প্রথমে পড়বেন। বঙ্গবন্ধু আগেই বলেছেন, এটা আগেই আলোচনা করে ঠিক করা হয়েছিল যে বঙ্গবন্ধু একটা লিখিত ছোট বক্তব্য দেবেন, তারপরে প্রশ্ন উত্তর হবে। তো বঙ্গবন্ধুকে যখন এটা দেখানো হলো, বঙ্গবন্ধু ওই প্রশ্ন করলেন, তোমরা না বললে আমেরিকান গভর্নমেন্ট আমাদের মুক্তিযুদ্ধের সমর্থন করে নাই, কিন্তু আমেরিকান জনগণ তো আমাদেরকে সমর্থন করেছে বলেছিল তোমরা। তো তখন রেজাল্ট করল, জি বঙ্গবন্ধু কথাটা ঠিক, তো সেটা তো উল্লেখ করো নি। এখানে সেই জন্য একটা বাক্য আছে, এই বইটা আমাদের এক সাবেক ফরেন সেক্রেটারি, পরে অ্যাডভাইজারও হয়েছিলেন, ফখরুদ্দিন আহমদ, শাহাবুদ্দিন সাহেবের প্রথম সরকারের তিনি উপদেষ্টা ছিলেন, একটা বই লিখেছেন ক্রিটিক্যাল টাইমস। তার পেছনে বঙ্গবন্ধুর সেই লিখিত বক্তব্যটা আছে। এবং সেখানে ওই বঙ্গবন্ধু যে বললেন, দুনিয়ার অনেক দেশকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে যখন কথা হতো তখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে সমর্থন জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন, নট সরকার। নিক্সন সরকার প্রতি তার কোনো কৃতজ্ঞতা নেই, প্রকাশ নেই, আছে মার্কিন জনগণের জন্য। এই যে মার্কিন জনগণের প্রতি তার কৃতজ্ঞতা আমাদের চোখ এড়িয়ে গেছে, কিন্তু তার তো চোখ এড়িয়ে যায়নি। তিনি ঠিকই এই অল্প কিছুক্ষণের মধ্যেই তো সকাল 6টার সময় হিথ্রো এয়ারপোর্টে নেমেছেন। যখন এই লিখিত বক্তৃতা তৈরি করা হলো, হয়তো 12:30-1টা বাজে,
এই কয়েক ঘন্টার মধ্যেই তিনি যা জেনেছেন তার মধ্যে তিনি জেনে নিয়েছেন যে মার্কিন জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। তো এই যে একটা উল্লেখ করলাম আমি বঙ্গবন্ধুর প্রজ্ঞার, তারপরে দেখলাম কি, যখন প্রশ্নোত্তর পর্ব শুরু হলো, প্রথম প্রশ্নটাতে একজন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো বলছেন সারা দুনিয়ার মানুষের কাছ থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি চাইছেন, এটা ঠিক? বঙ্গবন্ধু, ইয়েস, it is correct. I want all the countries of the world to come to the assistance of Bangladesh and recognize Bangladesh. তখন সে প্রশ্ন করে বসলো, ইসরায়েল যদি আপনাকে স্বীকৃতি দেয়? বঙ্গবন্ধু তখন বললেন, I have to think about it. তার প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। আজ পর্যন্ত সেই ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হয়নি, কিন্তু আরব দেশগুলো এখন এগিয়ে যাচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি। ইসরায়েল প্যালেস্টিনীয়দের জমি দখল করেই চলেছে, নূতন বাড়িঘর শহর নির্মাণ করেই চলেছে, আবার আরব দেশগুলো ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে চলেছে। কিন্তু আমরা এখনও ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা ইসরায়েলকে এখন পর্যন্ত স্বীকৃতি দিইনি। তো এটা হলো প্রেস কনফারেন্স। তারপরে যে ঘটনাটা উল্লেখযোগ্য ঘটলো সেটা হলো, তখনকার প্রধানমন্ত্রী ব্রিটিশ ছিলেন এডওয়ার্ড হিথ। তিনি কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ছিলেন তখন। আমেরিকান প্রেসিডেন্টের একটা বাগান বাড়ির মতো জায়গা আছে ক্যাম্প ডেভিড, তারা প্রায় ওই ক্যাম্প ডেভিড অবশ্য ওয়াশিংটন থেকে বেশ দূরে। ব্রিটিশ প্রধানমন্ত্রীরও কিন্তু এরকম একটা বাগান বাড়ির মতো আছে লন্ডনের উপকণ্ঠে, চেকার্স জায়গাটার নাম। তো ব্রিটিশ প্রধানমন্ত্রীরা করেন কি, ওই উইকেন্ডটা ওই চেকার্সে কাটান। তো বঙ্গবন্ধু যেদিন আসলেন সেদিন শনিবার ছিল, তো শুক্রবার দিন বিকালে এডওয়ার্ড হিথ চেকার্সে চলে গেছেন। তিনি তো তখনও জানেন না যে বঙ্গবন্ধু লন্ডনে আসবেন, কিন্তু পরদিন সকালে যখন তিনি জানলেন যে বঙ্গবন্ধু লন্ডনে এসে পৌঁছেছেন, তিনি দ্রুত তাঁর ওই অবকাশ যাপনটা সংক্ষিপ্ত করে শনিবার দিন 11-12টার দিকেই লন্ডন শহরে যে তার সরকারি বাসস্থান 10 নম্বর ডাউনিং স্ট্রিট, সেখানে ফিরে আসলেন। এবং বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেনকে নিয়ে এডওয়ার্ড হিথের সাথে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে দেখা করতে গেলেন। তো আমার হাসি পাই বয়সে, আমি রেজাল্ট করিম সাহেবকে একটু ক্ষুব্ধ হয়ে বললাম, স্যার এটা কেমন হলো? বল, কী হয়েছে তোমার? আমি বললাম যে আমাদের ইনি তো প্রেসিডেন্ট, ওরা তো প্রাইম মিনিস্টার, আমাদের প্রেসিডেন্ট কেন প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে গেল? এখানে তো প্রোটোকল ঠিকমতো রক্ষা করা হলো না। তখন রেজাল্ট করিম সাহেব আমাকে বুঝিয়ে বললেন যে না, এটা এইভাবে দেখো না, তো ব্রিটিশ সরকার যে আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রচ্ছন্নভাবে সাহায্য করে গেছে, প্রকাশ্য হয়তো করতে পারে নাই সবসময়, কিন্তু প্রচ্ছন্নভাবে তো তুমিও জানো, আমরা সবাই জানি, কনজারভেটিভ পার্টি, রক্ষণশীল, ডানপন্থী একটু, তারপরও তো আমাদেরকে সমর্থন করে গেছে। এই প্রসঙ্গে বলতে হয় 1971 সালের 13ই মে পুরো একদিন ব্রিটিশ হাউস অফ কমন্স
তাদের যে পার্লামেন্ট, বাংলাদেশের উপর আলোচনা হয়েছিল একদিন, পুরো একদিন। তো এডওয়ার্ড হিথের সাথে তিনি দেখা করতে গেলেন ওই বাংলাদেশকে যে তার সরকার প্রচ্ছন্নভাবে বিভিন্নভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাতে। আরেকটা হলো ইন্টারেস্টিং, আমরা 1971 সালের 27শে আগস্ট লন্ডনে একটা এমবেসি স্থাপন করেছিলাম। নটিং হিল গেট নামের একটা জায়গা আছে সেন্ট্রাল লন্ডনে, তার 24 নম্বর পেমব্রিজ গার্ডেন। এটা এখন বাংলাদেশ সেন্টার হিসাবে বাংলাদেশ সরকারের মালিকানা এই বাংলাদেশ সেন্টারের। তো এমবেসি আবু সাইদ চৌধুরী বললেন যে মহিউদ্দিন, আমরা আপনারা ডিপ্লোম্যাটিক সার্ভিস থেকে কিছু মানুষজন তো এসে গেছেন, ওই জাগিরদার লেগোস থেকে আসছেন, আপনি লন্ডন থেকে আসছেন, তারপরে কায়রো থেকে 2 জন আসলেন, টিউনিশিয়া থেকে একজন আসলেন অফিসার, আমি এখন একটা এমবেসি খুলে ফেলি। তো বললাম যে ঠিক আছে। তো জায়গা যেটা বললেন যে ওখানে একটা জায়গা আছে, আমি খবর পেয়েছি, আপনি দেখে আসেন। তো ওই জায়গাটা আমি পছন্দ করতেছিলাম। এখানে ব্রিটিশ সরকারের সাহায্য, একটা ঘটনা বলি। ওই বাড়িটা দেখতে গেলাম আমার গাড়িতে, আমার সাথে আরও 2-3 জন ছিলেন। বেল দিলাম, দরজা খুললেন একজন মহিলা। বললাম, হাতে ওই যে অ্যাপ্রন পরা ডাক্তারদের মতো, হাতে একটা ঝাড়ু। বেল খোলার পরে, বেল দেওয়ার পরে দরজাটা খুললেন মহিলা। আমরা বললাম যে আমরা আবু সাইদ চৌধুরী স্যার আমাদেরকে পাঠিয়েছেন, এখানে আমাদের একটা এমবেসি হবে বলে একটু আলোচনা চলছে, সেটা দেখতে আসছি। তখন এই মহিলা বললেন, কামান ইন, আই এম বারবারা স্টোন হাউস, আই এম ক্লিনিং দি হাউস ফর ইউ। আমাদের এমবেসি হবে, সেই জন্য তিনি এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে প্রস্তুত করছেন। আমার এই বিষয়ের উপর একটা লেখা আছে, ব্যারিস্টার শফিক আহমদ তখন আইনমন্ত্রী, আমার ওই লেখাটা পড়ে বলেছিলেন যে এটা তো বাংলাদেশের স্কুলের পাঠ্য বইতে থাকা উচিত। একজন ব্রিটিশ মহিলা, মধ্যবয়সী, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কীভাবে অবদান রেখেছেন। জন স্টোন হাউস তো ওয়ান অফ দি গ্রেটেস্ট সাপোর্টার্স অফ বাংলাদেশ। পরে অবশ্য তিনি অনেক প্রতারণা ইত্যাদি মামলায় জড়িয়ে পড়েছিলেন, কিন্তু তার সেই 71 সালের অবদান কিছুতেই ভোলা যায় না। তো বঙ্গবন্ধু 10 নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে এডওয়ার্ড হিথকে ধন্যবাদ জানালেন। এডওয়ার্ড হিথও খুব খুশি, কারণ এতদিন বঙ্গবন্ধুর নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। কারণ মাঝে মাঝে হুমকি পাচ্ছিলাম আমরা, বঙ্গবন্ধুর বিচার শুরু হয়ে গেছে, শুরু হবে, এই হবে, সেই হবে। এতে ব্রিটিশ সরকার বেশ উদ্বিগ্ন হয়ে কখনো কখনো পাকিস্তান সরকারের উপরে চাপ দিয়েছেন, সেটা আমরা জানি যে বেশি কিছু করো না। কিন্তু তারপরে যেটা ঘটলো, ওই ছবিটা দেখাও তো, এই ছবিটা দেখেন। এডওয়ার্ড হিথ কথাবার্তা আলোচনা শেষে বঙ্গবন্ধুকে বাইরের গেটে নিয়ে এসেছেন। সাধারণত এটা হয় না। সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, প্রাইম মিনিস্টার গেলে দেখা করতে ওই ভিতর থেকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বিদায় দিয়ে দেন। কিন্তু এখানে দেখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ সাদা 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এসেছেন।
বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়িটা নিয়ে আসছিল সেই গাড়িতে উনি আবার ক্ল্যারিস হোটেলে ফিরে যাবেন। এডওয়ার্ড হিথ দরজা খুলে বঙ্গবন্ধু যেন গাড়িতে ঢুকতে পারেন সেই জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছেন। এই সম্মান আমার 34 বছরের কূটনৈতিক জীবন আমি কোথাও দেখিনি। এত বড় সম্মান দেখাতে আমার বন্ধুবান্ধব যারা কূটনৈতিক সার্ভিসে আমার বাংলাদেশের বা বাইরে, সেখানেও এরকম সম্মান দেখিনি। কিন্তু এখানে দুই দিকের গুরুত্বপূর্ণ দুটো দিক লক্ষ্য করা। একটা হলো ব্রিটিশ সরকার যে আমাদের বঙ্গবন্ধুকে কি ইজ্জত মর্যাদা দিয়েছেন, এখান থেকে কিছুটা ধারণা পাওয়া যাবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুকে এসে, তো এই ছবিটা দেখলে চোখের পানি এসে যায় না? সেই সময় ওই মানুষটা কত বড় ছিলেন বঙ্গবন্ধু, ঠিক ওই এডওয়ার্ড হিথ বুঝেছিলেন। সেখানেই তিনি এই যে এত বড় সৌজন্য সম্মান প্রদর্শন করলেন। স্বীকৃতি দিয়েছিলেন 4 ফেব্রুয়ারি। ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকার করে নিয়ে স্বাধীন সার্বভৌম একটি দেশ হিসেবে 4 ফেব্রুয়ারি 1972। সাথে আরও কতগুলো দেশ ছিল, কিন্তু জার্মানি টার্মানি কতগুলো দেশ ছিল ব্রিটিশ সরকার। কিন্তু তার আগেই, যাকে আমি স্বীকারই করি না, তার দেশের এই নেতাকে এরকম সম্মান দেখানো অর্থটা কি? সেদিন সন্ধ্যায় আরও 2জন বিশিষ্ট ব্যক্তি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে। একজন হলেন হ্যারল্ড উইলসন, লেবার পার্টির লিডার তখন হ্যারল্ড উইলসন, মানে লিডার অফ দি অপোজিশন। তার আরও পরিচয়, এডওয়ার্ড হিথ প্রধানমন্ত্রী হলেন 1970 সালে, তার আগে হ্যারল্ড উইলসন প্রধানমন্ত্রী। আবার 3 বছর পরে এডওয়ার্ড হিথ তার দল থেকে চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন, তখন আবার প্রধানমন্ত্রী হলেন হ্যারল্ড উইলসন। হ্যারল্ড উইলসন 2বার প্রধানমন্ত্রী হলেন। হ্যারল্ড উইলসন সন্ধ্যার সময় বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আসলেন তার হোটেলে। ওই ঠিক প্রোটোকল এখানে, বঙ্গবন্ধু তো আমাদের প্রেসিডেন্ট, আর তুমি তো লিডার অফ দি অপোজিশন, তো তুমি তো আসবো আমার বঙ্গবন্ধুর সাথে দেখা করতে। তো সেখানেই প্রথম হ্যারল্ড উইলসন বঙ্গবন্ধু দেখল, ইট ইজ গুড টু সি ইউ মিস্টার প্রেসিডেন্ট ইন লন্ডন। প্রকাশ্যে বঙ্গবন্ধুকে মিস্টার প্রেসিডেন্ট হিসাবে সম্বোধন করতে এই প্রথম দেখলাম, শুনলাম। তো তাদের মধ্যে যা আলাপ আলোচনা হওয়ার, সৌজন্য বিনিময় প্রধান। লেবার পার্টির সমর্থন কিন্তু আমরা 71 সালে প্রকাশ্যে পেয়েছিলাম। প্রকাশ্যে পাওয়াটা সহজ সরকারে নাই, ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে, বলতে পারে, যেটা কনজারভেটিভ পার্টির এডওয়ার্ড হিথের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সরকারে যা কিছু বলেন তার একটা জবাবদিহিতা আছে। তো হ্যারল্ড উইলসন এবং তার দল 71-এ আমাদেরকে অনেক বেশি প্রকাশ্যেও কখনো কখনো সমর্থন জানিয়েছেন। আরেকজন আসলেন বঙ্গবন্ধুর সাথে দেখা করতেন সেদিন সন্ধ্যায়, স্যার আর্নল্ড স্মিথ। তিনি কমনওয়েলথের প্রথম সেক্রেটারি জেনারেল, কানাডিয়ান নাগরিক, ফর্সা, সাদা, লম্বা, খুব ভদ্র, খুব বিনয়ী, খুব অমায়িক ভদ্রলোক। তো তিনি আসলেন, পরে জানলাম ওই বঙ্গবন্ধুকে দাওয়াত দিতে যে তুমি কমনওয়েলথে যোগ দিবা। কিন্তু আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো তখন একটা ঘোষণা দিল, কমনওয়েলথভুক্ত কোনো দেশ যদি বাংলাদেশকে স্বীকৃতি দেয় তাহলে ওই দেশের সাথে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সম্পর্ক ছিন্ন করবেন, এবং করেছেন কতগুলো জায়গায়। কিন্তু আর্নল্ড স্মিথ বলছেন যে পাকিস্তান তো বেরিয়ে গেছে কমনওয়েলথ থেকে প্রতিবাদে, কিন্তু আপনি
পাকিস্তানকে আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করব, আর্নল্ড স্মিথ বলছেন বঙ্গবন্ধুকে, কিন্তু আপনি শুরু থেকে থাকবেন কমনওয়েলথের মেম্বার। তো কমনওয়েলথের মেম্বার হিসাবে বাংলাদেশ জয়েন করেছিল এবং সেটা 1972 মার্চে খুব সম্ভব। সেই এডওয়ার্ড হিথ, হ্যারল্ড উইলসন, ডেভিড ফ্রস্ট, বিখ্যাত বিখ্যাত লোকেরা সেদিন বঙ্গবন্ধুর সাথে দেখা করেছিলেন। এর ফাঁকে ফাঁকে আরও অনেক ছোটোখাটো ঘটনা আছে, কিন্তু সেগুলা আর আমি এখন বলতে চাচ্ছি না। কিন্তু একটা কথা বলি, শেষ করি। এই যে বঙ্গবন্ধু, আসলে তিনি এবং শেরে বাংলা কে ফজলুল হক ছাড়া এই মাটিতে জন্মগ্রহণকারী তৃতীয় কোনো লোক বাঙালি জাতিকে নেতৃত্ব দেননি। এখন সেই মাটির মানুষ, এই মাটির মানুষ বঙ্গবন্ধু। সেই মাটির মানুষটা যখন 1972 সালের 8 জানুয়ারি লন্ডনে গেলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন একমাত্র আমিই সাক্ষী, প্রায় প্রতিটি ঘটনা দেখেছি চোখের সামনে ঘটছে। কিন্তু আবার আমার সামনেও এটাও দেখছি যে কিছু কিছু ঘটনাকে বিকৃত করা হচ্ছে। ওই যে জানালার পাশে বসা, তার নাম হলো শশাঙ্ক শেখর ব্যানার্জি। সে লন্ডনের ইন্ডিয়ান হাই কমিশনে গোয়েন্দা বিভাগে কাজ করত। আমাদের সাথে 71-এ খুব ঘনিষ্ঠতা ছিল। তো এখানে একটা কথা বলতে ভুলে গেছি, ওই ব্রিটিশ সরকার যে বঙ্গবন্ধুকে জাহাজটা দিল ঢাকা আসার জন্য, এইটাও বড় একটা বাংলাদেশের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি সম্মানের একটা বহিঃপ্রকাশ। ইন্ডিয়ান গভর্নমেন্টও দিতে চাইছিল, কিন্তু বঙ্গবন্ধু ওই ব্রিটিশ সরকারের দেওয়া এই বিমানে করেই ঢাকা আসছিলেন, দিল্লিতে একটু যাত্রা বিরতি করে। ওই যে শশাঙ্ক শেখর ব্যানার্জি, সেও বঙ্গবন্ধুর সাথে লন্ডন থেকে ঢাকা এসেছিল। কিন্তু এই লোক এখন বলা শুরু করেছে সেও নাকি লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বঙ্গবন্ধুকে সংবর্ধনা জানাচ্ছে। এই মর্মে সে একটা সাক্ষাৎকার দিল, প্রথম আলো ছাপালো, আমি তার প্রতিবাদ করলাম, সেটাও ছাপালো। কিন্তু তারপরে এই লোক দমে নেই, এখনও বলে চলেছে যে সে ছিল এয়ারপোর্টে। আরেকজন বিবিসির সিরাজুর রহমান মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। সিরাজুর রহমান বলতেছেন তার লেখাতে, বঙ্গবন্ধু সিরাজুর রহমানকে জিজ্ঞাসা করছেন হোটেলে, আরে সিরাজ, এরা আমার এক্সেলেন্সি বলে কেন? তো তখন সিরাজুর রহমান জবাব দিলেন, বঙ্গবন্ধু আপনি জানেন না, দেশ তো স্বাধীন হয়ে গেছে। এখন সিরাজুর রহমান কৃতিত্ব নিতে চাইছেন যে তিনিই প্রথম বঙ্গবন্ধুকে বলেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর আগে বঙ্গবন্ধু জানতেন না। এটা প্রতিবাদ আমি করেছি যে 16 তারিখে বিজয় দিবস, ডিসেম্বর মাসের ওখানে 14 দিন, এখানে 8 দিন, 22-23 দিন। 22-23 দিনে বঙ্গবন্ধু কিছুতেই জানলেন না যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। সিরাজুর রহমানের জন্য তিনি অপেক্ষা করতে থাকলেন। এই সমস্ত উদ্ভট কথাও আমাকে শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে, পড়তে হচ্ছে। সেদিন আমাদের একজন তসাদ্দক আহমদ, সিলেট বাড়ি, শুনবেন, অনেকেই হয়তো জানবেন, উনি তরুণ নেতা ছিলেন, লন্ডনে চলে গেলেন সে 52-53 দিকে। তারপর থেকে ওখানে তিনি একটা বড় খুব নাম করা রেস্টুরেন্ট চালাতেন, দি গেঞ্জেস, পিকেডিতে।
তার সাথে লেগে গেল বঙ্গবন্ধুর হোটেল রুমে অ্যান্থনি ম্যাসকারেনহাস, নাম শুনেছেন কিনা জানি না। সে বড় একটা রিপোর্ট দিয়েছিল, তার উপর অনেক কথা। তার বড় একটা রিপোর্ট লন্ডনের সানডে টাইমসে প্রকাশিত হয়েছিল, সারা দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করছিল। ওই অ্যান্থনি ম্যাসকারেনহাস গোয়ানিজ খ্রিস্টিয়ান, কিন্তু পাকিস্তানি নাগরিক। মর্নিং নিউজ নামে তখনকার একটা পত্রিকাতে কাজ করতেন তিনি। তো তাকেও নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, ইস্ট পাকিস্তান সাবেক স্বাভাবিক অবস্থা দেখাতে ইয়াহিয়া খানের উদ্যোগে। তো তিনি যে ভয়াবহ চিত্রগুলো দেখলেন, এগুলা লন্ডনের সানডে টাইমস নামের একটা পত্রিকা সপ্তাহে একদিন রোববার দিন ছাপা হয়, সারা দুনিয়াতে মশহুর, 10,000 ওয়ার্ড প্রায় ছাপা হয়েছিল। ওইটার উপর ভিত্তি করে তার একটা বই আছে, দ্য রেপ অফ বাংলাদেশ। তো অ্যান্থনি ম্যাসকারেনহাস স্যার তসদ্দুক ভাইয়ের মধ্যে লেগে গেল। তসদ্দুক ভাই বলেন যে বঙ্গবন্ধু এত লোকের মাঝখানে, এখানে একটা সিকিউরিটির ব্যবস্থা ভেঙে পড়েছে। অ্যান্থনি ম্যাসকারেনহাস বলে, বলছো কি তুমি? বঙ্গবন্ধু সবসময় তো লোকজন নিয়ে থাকতে ভালোবাসে, এটা কি নতুন কথা? যাই হোক, এই ধরনের ছোটোখাটো আরও অনেক ঘটনা আছে। আমি এখনও বেঁচে আছি, যখনই সুযোগ পাই বলার চেষ্টা করি, এবং যতদিন শরীর স্বাস্থ্য আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো থাকবো, বলতেই থাকবো। প্রথমেই ধন্যবাদ জানাই ছোকরা কূটনীতিবিদ মহিউদ্দিন আহমেদকে। ছোকরা বললাম এই জন্য যে মহিউদ্দিন ভাইকে যখন বলেছিলাম যে আপনাকে আলোচনা করতে হবে, তিনি বলেছিলেন যে আমার বয়স 79, আমি হ্যাভিলি ডায়াবেটিক, বাসা থেকেও কম বেরোই, আমি 30 মিনিট বলবো, আর তারপরে 30 মিনিট আমি তরুণদের সঙ্গে কথা মত বিনিময় হবে, প্রশ্ন উত্তর করবো। তো তিনি কতক্ষণ বলেছেন তার খেয়াল আছে কিনা জানি না। যেখানে দাঁড়িয়ে যখন বলছিলেন মনে হচ্ছিল তিনি সেই 71-এরই আবার এই ছোকরা কূটনীতিবিদ হয়ে গেছেন। আজকে একটা অসাধারণ আলোচনা হলো, অনেক কিছু এর মধ্যেও বলার থাকে, অনেক কথা। মহিউদ্দিন ভাইও আরো অনেক কিছু বলতে পারেন, এবং বিশেষ করে বঙ্গবন্ধুর সঙ্গে ক্লিয়ারেন্স হোটেল থেকে উনি যে তাজউদ্দিন আহমেদ এবং প্রবাসী সরকারের সঙ্গে তার যে টেলিফোন কনভারসেশনটা হলো, পরিবারের সঙ্গে যে কথা হলো, আর একটা অসাধারণ ব্যক্তি এডওয়ার্ড হিথ। এই সাক্ষাৎকারের পরে একটা চিঠি লিখেছিলেন রিচার্ড নিক্সনকে, যেটা ইউএস আর্কাইভে আছে, এবং সেখানে তিনি বঙ্গবন্ধুর এবং বাংলাদেশের পক্ষে, বিশেষভাবে বঙ্গবন্ধুর পক্ষে খুব স্ট্রংলি বলা যায় যে সবচেয়ে স্ট্রং যদি লিডার কেউ থাকে ফর রিকগনিশন অফ বাংলাদেশ, ওই এডওয়ার্ড হিথের চিঠিটা টু রিচার্ড নিক্সন, যেটার জবাবে নিক্সনকেও অনেকটা ছাড় দিতে হয়েছে যে একটা ইমার্জেন্স অফ বাংলাদেশটা ইজ হাইলি সিগনিফিক্যান্ট একটা গ্লোবাল পলিটিক্যাল সিনারিওতে। আর এডওয়ার্ড হিথের আরেকটা ছোট্ট ঘটনা আছে এটার সঙ্গে যুক্ত। তিনি যখন রিজাইন করেন, যেটা মহিউদ্দিন ভাই বলেছেন যে তিনি রিজাইন করলেন অ্যাজ প্রাইম মিনিস্টার, দেন ডাউনিং স্ট্রিট থেকে চলে যাবেন, তিনি একটা ব্ল্যাক ক্যাব কল করলেন। তিনি আর সরকারি গাড়ি ব্যবহার করলেন না, ওই ব্ল্যাক ক্যাবটা আসলো, তিনি তার সুটকেস এবং বেহালা নিয়ে তার সেই গ্রামের বাড়িতে তিনি চলে গেলেন। তিনি আর রাজনীতিতে পরে যুক্ত হননি। ফলে অনেক মানুষের অনেক রকম ভূমিকা মিলিয়ে মুক্তিযুদ্ধ, আমরা আজকে মুক্তিযুদ্ধ জাদুঘরে দাঁড় খোলা হয়েছে, আর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা খুব বড়ভাবে 10ই জানুয়ারি পালন করি, কিন্তু আমাদের মনে হচ্ছে 8ই জানুয়ারিটাও খুব একটা সিগনিফিক্যান্ট একটা হিস্টোরিক্যাল ডে। তো আজকে এই ডেটা কিন্তু আমরা আপনাদের সবাইকে মিলে উদযাপন করলাম। এই উদযাপনটাই আমাদের মনে হয় যে একটা খুব বড় অর্জন, আর উদযাপনের মূল উপলক্ষ আমাদের মহিউদ্দিন ভাই। আমরা তার শতায়ু কামনা করি, তার সক্রিয় জীবন কামনা করি, আর আরো নানাভাবে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মহিউদ্দিন ভাই আমরা একসঙ্গে চলবো। সকলকে ধন্যবাদ, শুভকামনা।